মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের এমন একটা চ্যাপ্টার হলো এই পরমাণুর নিউক্লিয়াস, যেটা দেখলে অনেকেই একটু ভয় পেয়ে যায়। কিন্তু জানো তো, এটাই আবার সবচেয়ে বেশি নম্বর তোলার সুযোগ করে দেয়। প্রতি বছর এখান থেকে এমসিকিউ 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন আসবেই আসবে। কিন্তু দেখো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকের এই আলোচনায় আমি পুরো চ্যাপ্টারটা একদম গোড়া থেকে বোঝাবো, এমনভাবে বোঝাবো যেন বিষয়টা জলের মতো সোজা মনে হয়। শুধু শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, দেখবে এই চ্যাপ্টার নিয়ে ভয়টা অনেকটাই কেটে যাবে। আচ্ছা, চলো তাহলে এক নজরে দেখিনি আজকে আমরা কি শিখব। আমরা তেজস্ক্রিয়তার জগৎ থেকে শুরু করে নিউক্লিয়াসের ভেতরে লুকিয়ে থাকা অনেক শক্তি, আর সবশেষে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেব, এই সব কিছু নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কি সেই আলোচনায়। একবার ভাবো তো, এমন কিছু পদার্থ আছে যারা নিজে থেকেই কোনো বাইরের সাহায্য ছাড়াই নিজেদের ভেতর থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বের করতে থাকে। এই যে অদ্ভুত প্রাকৃতিক ঘটনা, এটাই হলো তেজস্ক্রিয়তা। তাহলে বইয়ের ভাষায় সংজ্ঞাটা কি দাঁড়ালো? কিছু ভারী মৌলের নিউক্লিয়াস আছে যারা খুব একটা স্থিতিশীল নয়, মানে আনস্টেবল। তাদের সেই অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে নিজে থেকেই যে অদৃশ্য রশ্মি বেরোতে থাকে, সেই ঘটনাটাকেই আমরা বলি তেজস্ক্রিয়তা। যেমন ধরো ইউরেনিয়াম, থোরিয়াম বা রেডিয়াম। এদের নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে না, তাই ওরা স্থিতিশীল হওয়ার জন্য এই রশ্মিগুলো ছেড়ে দেয়। এই যে অদৃশ্য রশ্মির কথা বললাম, এগুলো প্রধানত 3 রকমের হয়: আলফা, বিটা আর গামা রশ্মি। আর এদের প্রত্যেকের চরিত্র, প্রত্যেকের ধর্ম কিন্তু একদম আলাদা। চলো এবার একে একে এদের সাথে পরিচয় করা যাক। সবার প্রথমে আসছে অ্যালফা রশ্মি। এটা আসলে আর কিছুই নয়, একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। মানে এর ভেতরে 2টো প্রোটন আর 2টো নিউট্রন আছে। যেহেতু প্রোটন আছে, তাই এর চার্জ পজিটিভ, আর ভরের দিক থেকে এটা বেশ ভারী। বলা যেতে পারে 3 রশ্মির মধ্যে এর সবচেয়ে স্বাস্থ্যবান। এরপর হলো বিটা রশ্মি। এটা হলো সাংঘাতিক জোরে ছুটে চলা ইলেকট্রনের স্রোত। কিন্তু এখানে একটা খুব মজার ব্যাপার আছে। এই ইলেকট্রনটা কিন্তু পরমাণুর বাইরের কক্ষপথ থেকে আসছে না, এটা আসছে একেবারে নিউক্লিয়াসের ভেতর থেকে। কিভাবে? যখন নিউক্লিয়াসের একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রনে পরিণত হয়, তখন সেই ইলেকট্রনটাই প্রচণ্ড গতিতে বিটা কণা হিসেবে ছিটকে বেরিয়ে আসে। তাই এর চার্জ নেগেটিভ আর ভর প্রায় নেই বললেই চলে। আর শেষে আসছে গামা রশ্মি। এটা কিন্তু আলফা বা বিটার মতো কোনো কণা নয়, এটা হলো পিওর এনার্জি। যখন আলফা বা বিটা কণা বেরিয়ে যাওয়ার পর নিউক্লিয়াসটা একটু উত্তেজিত অবস্থায় থাকে, তখন শান্ত হওয়ার জন্য সে তার অতিরিক্ত শক্তিটাই এই গামা রশ্মি হিসেবে বের করে দেয়। এটা আসলে একটা প্রচণ্ড শক্তিশালী তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর কোনো ভর নেই, কোনো চার্জও নেই, এটা শুধুই শক্তি। এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে 3টে রশ্মির সব ধর্ম এক জায়গায় তুলনা করা আছে। দেখো, আলফার সাইজ বড় আর চার্জ বেশি, তাই ও অন্য পরমাণুকে ধাক্কা দিয়ে খুব সহজে আয়ন বানিয়ে ফেলতে পারে। তাই এর আয়ন ক্ষমতা সবচেয়ে বেশি। কিন্তু এই কারণেও ও বেশি দূর যেতে পারে না, একটা পাতলা কাগজই ওকে থামিয়ে দিতে পারে। তাই এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম। আর গামার ঠিক তার উল্টো, ওর তো কোনো চার্জ বা ভর নেই, তাই ও সব কিছুর মধ্যে দিয়ে সাঁ করে বেরিয়ে যেতে পারে। ওর ভেদন ক্ষমতা তাই সবচেয়ে বেশি। তো যখন কোনো নিউক্লিয়াস থেকে এই রশ্মিগুলো বেরিয়ে যায়, তখন তো সে আর আগের মতো থাকে না, তাই না? সে তখন বদলে গিয়ে একটা নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। এই যে বদলে যাওয়ার ঘটনা, একেই বলে তেজস্ক্রিয় ক্ষয় বা রেডিও অ্যাক্টিভ ডিকে। আলফা ক্ষয়ের নিয়মটা খুব সহজ। যখনই একটা আলফা কণা বেরোবে, মূল পরমাণুটার ভর সংখ্যা কমে যাবে 4 আর পারমাণবিক সংখ্যা কমে যাবে 2। কেন? কারণ আলফা কণা মানেই তো একটা হিলিয়াম নিউক্লিয়াস, যার ভর সংখ্যা 4 আর পারমাণবিক সংখ্যা 2। সোজা হিসাব। চলো একটা সত্যিকারের উদাহরণ দেখি। এখানে দেখো, ইউরেনিয়াম 238 থেকে একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার ফলে ওটা থোরিয়াম 234-এ পাল্টে যাচ্ছে। হিসাবটা মিলিয়ে নাও। ভর সংখ্যা 238 থেকে 4 কমে 234 হয়েছে, আর পারমাণবিক সংখ্যা 92 থেকে 2 কমে 90 হয়েছে। একদম নিয়মের সাথে মিলে যাচ্ছে। বিটা ক্ষয়ের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। এখানে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না। কারণটা আমরা একটু আগেই জেনেছি।
একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হচ্ছে, ফলে মোট কণার সংখ্যা একই থাকছে, কিন্তু প্রোটনের সংখ্যা একটা বেড়ে যাচ্ছে, তাই পারমাণবিক সংখ্যাও এক বেড়ে যায়। আগের উদাহরণে যে থোরিয়াম 234 তৈরি হয়েছিল সেটাও কিন্তু তেজস্ক্রিয়। ওটা থেকে যখন একটা বিটা কণা বেরোয় তখন ওর পারমাণবিক সংখ্যা 90 থেকে 1 বেড়ে 91 হয়ে যায়, আর ওটা পাল্টে গিয়ে হয়ে যায় প্রোট্যাক্টিনিয়াম 234। কিন্তু দেখো, ভর সংখ্যাটা সেই 234ই রয়ে গেছে। এই তেজস্ক্রিয়তা মাপার জন্য আমরা দুটো ইউনিট ব্যবহার করি। এসআই ইউনিট হল বেকারেল বা বিকিউ। 1 বেকারেল মানে প্রতি সেকেন্ডে একটা করে নিউক্লিয়াসের ভাঙন। এটা খুবই ছোট একটা ইউনিট, তাই পুরনো একটা বড় ইউনিটও ব্যবহার হয়, যার নাম কিউরি বা সিআই। আর 1 কিউরি মানে প্রতি সেকেন্ডে 3700 কোটি ভাঙন। ভাবো একবার তফাৎটা। এই সম্পর্কটা কিন্তু মনে রাখা খুব জরুরি। এতক্ষণ ধরে আমরা যে শক্তি, যে রশ্মির কথা বলছি, এই প্রচণ্ড শক্তির উৎসটা আসলে কি? উত্তরটা লুকিয়ে আছে নিউক্লিয়াসের একটা অদ্ভুত রহস্যের মধ্যে, যার নাম ভরঘাটতি বা মাস ডিফেক্ট। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? ধরো তুমি কয়েকটা প্রোটন আর নিউট্রনের ওজন আলাদা আলাদা করে মাপলে, তারপর ওদেরকে একসাথে জুড়ে একটা নিউক্লিয়াস বানিয়ে আবার ওজন করলে। অবাক হয়ে দেখবে নিউক্লিয়াসটার ওজন তার ভেতরের কণাগুলোর মোট ওজনের থেকে একটু কম। এই যে কিছুটা ভর যেন উধাও হয়ে গেল, এই হারিয়ে যাওয়া ভরটাকেই বলে ভরঘাটতি। প্রশ্ন হল, এই হারিয়ে যাওয়া ভরটা গেল কোথায়? এখানেই আসছেন আইনস্টাইন তার সেই বিখ্যাত সমীকরণ নিয়ে, E=mc²। এই সমীকরণটা বলছে ভর আর শক্তি আসলে একই মুদ্রার এপিটোপিড। ওই যে সামান্য পরিমাণ ভর m হারিয়ে গেল, সেটাই আলোর বেগের cর বর্গের সাথে গুণ হয়ে বিপুল পরিমাণ শক্তিতে ইতে রূপান্তরিত হয়েছে। আর এই শক্তিটাই নিউক্লিয়াসের ভেতরের প্রোটন আর নিউট্রনগুলোকে একসাথে শক্ত করে বেঁধে রাখে। একেই আমরা বলি বন্ধন শক্তি। এই যে নিউক্লিয়াসের ভেতরের শক্তি, এটাকে আমরা দুটো উপায়ে কাজে লাগাতে পারি। একটা বড় আর ভারী নিউক্লিয়াসকে ভেঙে, আর দুটো হালকা নিউক্লিয়াসকে জোড়া লাগিয়ে। এই দুটো প্রক্রিয়ার নাম হল নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। চলো দেখি এরা কি আর কিভাবে কাজ করে। এই স্লাইডটা এক নজরে বিভাজন আর সংযোজনের পার্থক্যটা পরিষ্কার করে দিচ্ছে। বাঁদিকে আছে নিউক্লিয় বিভাজন। এখানে একটা ভারী নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম ভেঙে গিয়ে প্রায় সমান দুটো ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, আর অঞ্ছম শক্তি বেরোয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এভাবেই বিদ্যুৎ তৈরি করা হয়। আর ডানদিকে আছে নিউক্লিয় সংযোজন। এখানে ঠিক উল্টোটা হয়। দুটো হালকা নিউক্লিয়াস যেমন হাইড্রোজেন প্রচণ্ড তাপ আর চাপে একসাথে জুড়ে গিয়ে একটা ভারী নিউক্লিয়াস যেমন হিলিয়াম তৈরি করে। আমাদের সূর্য বা অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস কিন্তু এটাই। মনে রাখবে, সংযোজনে বিভাজনের থেকেও অনেক বেশি শক্তি তৈরি হয়, আর এতে তেজস্ক্রিয় বর্জ্য প্রায় তৈরি হয় না বললেই চলে। বেশ, থিওরি তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক। পরীক্ষায় এই জ্ঞানটা আমরা কিভাবে কাজে লাগাবো? চলো এমন কয়েকটা প্রশ্ন দেখিনি যেগুলো পরীক্ষায় প্রায়ই আসে। প্রথম প্রশ্নটা দেখো, নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল? অপশনগুলো হলো সোডিয়াম, ক্লোরিন, ইউরেনিয়াম আর অ্যালুমিনিয়াম। আমরা আলোচনার একদম শুরুতেই কিন্তু ইউরেনিয়ামকে তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হিসেবে পড়েছি, তাই সঠিক উত্তরটা খুব সহজেই বোঝা যাচ্ছে, এটা হলো সি, ইউরেনিয়াম। পরের প্রশ্ন, সূর্যের শক্তির উৎস কি? আমরা একটু আগে এটা নিয়ে কথা বললাম, তাই না? সূর্যের ভেতরে প্রচণ্ড তাপ আর চাপে হালকা হাইড্রোজেন নিউক্লিয়াসগুলো জুড়ে গিয়ে ভারী হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করছে। আর এই প্রক্রিয়াটাকে কি বলে? একদম ঠিক, নিউক্লিয়ার সংযোজন। তাহলে সঠিক উত্তর হলো সি, নিউক্লিয়ার ফিউশন। তাহলে বোঝা গেল, চ্যাপ্টারটা হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু নিয়মিত পড়লে আর রিভিশন করলে এটা খুবই স্কোরিং একটা জায়গা। আজকের আলোচনা থেকে কোন অংশটা বুঝতে অসুবিধা হলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। নিউক্লিয়াসের ওই হারিয়ে যাওয়া ভরের শেষ পরিণতি কি হয়, আর কেন এই ঘটনাটা নিউক্লিয়াসকে এতটা স্থিতিশীল করে তোলে? উত্তরটা একটু ভেবে দেখো। আবার দেখা হবে পরের ক্লাসে। আর হ্যাঁ, এমন বিশ্লেষণ আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।